জাঙ্কুক তেকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। ব্যথার মেডিসিন তের হাতে ধরিয়ে কর্কশ কণ্ঠে শুধায়, ধরো, মেডিসিন লাগিয়ে আমাকে উদ্ধার করো। তারপর সেখান থেকে সরে বারান্দায় চলে যায়। এমনটা তো হওয়ার কথা নয়। যতই ভাবি অশান্তি করব, এই মেয়েকে সাহায্য করব, ততবারই কোনো না কোনো কারণে আমাকে পিছিয়ে যেতে হয়। এমনটা আর হতে দেওয়া যাবে না, না হলে আমার মাথায় জোরে নাচবে। মেয়ে মানুষকে এত লাই দিতে নেই। জাঙ্কুক মনে মনে এগুলো ভেবে তের সামনে এগিয়ে যায়। তের হাতের মাঝে হাত রেখে তার গলায় মুখ গুজে তে জাঙ্কুককে সরিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করতে থাকে। এখন না প্লিজ, আমার ভালো লাগছে না, আমাকে ছেড়ে দিন। আমি বাসর রাতে তোমাকে ছেড়ে দেওয়ার চয়েস দিয়েছিলাম তে, তুমি যাওনি। এখন তুমি যেতে চাইলেও আমি যেতে দিব না। এখন আমার প্রতি রাতে তোমাকে চাইতে নেশা হয়ে গেছে আমার। তে এইবার কান্না করে দেয়, আমি অসুস্থ, প্লিজ ছেড়ে দিন। নড়াচড়া না করে চুপচাপ শুয়ে থাকো, তাহলে পায়ে ব্যথা পাবে না। তে রাগে ক্ষোভে চোখ মুখ বন্ধ করে ফেলে। জানালা থেকে আসা চাঁদের মৃদু আলোয় তেকে অপরূপ লাগছে। তের কেঁপে কেঁপে ওঠা চোখের পাপড়িগুলোর দিকে জাঙ্কুক এক দৃষ্টিতে চেয়ে আছে। একটা মানুষ এতটা সুন্দর কি করে হতে পারে? জাঙ্কুক মনে মনে ভাবতে থাকে। জাঙ্কুক তেকে আর কথা বলার সুযোগ দেয় না। তের উষ্ট নিজের আয়ত্তে করে নেয় আর নিজের অধিকার আদায়ে ব্যস্ত হয়ে পড়ে। সকালবেলা, আজ ডিউটি শেষে আমার সাথে দেখা করবে জাঙ্কুক, জরুরি কথা আছে। ফোনে নিজের বাবার মেসেজ দেখে জাঙ্কুক মুচকি হাসে। সে জানে তার বাবা বেশি দিন তাকে ছাড়া থাকতে পারবে না। জাঙ্কুক জগিং শেষে বাসায় ফিরে যেই রুমে প্রবেশ করবে, তখনই রুমে থাকা তে চিৎকার করে ওঠে, এখন রুমে আসবেন না প্লিজ। জাঙ্কুক ঠিকই রুমে প্রবেশ করে। আমার রুমে আমাকেই প্রবেশ করতে নিষেধ করছো, নট ফেয়ার। তে তে শাড়ির আঁচল ভালো করে ঠিক করে, দেখছেন না আমি শাড়ি পরছি, প্লিজ পরে আসুন। জাঙ্কুক ডোন্ট কেয়ার ভাব নিয়ে রুমে ঢুকে সোফায় বসে পড়ে। তে রাগে গজগজ করতে থাকে, এই লিজাটাও কোথায় গেল? এখন আমি শাড়ির কুচি ঠিক করব কিভাবে? তে আর চোখে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক সোফায় বসে নিউজ পেপার পড়ছিল। শুনুন না, আমার শাড়ির কুচিটা একটু ঠিক করে দিন প্লিজ। আমি তোমাকে বিয়ে করে এনেছি নিজের কাজ কাম করে দেওয়ার জন্য, আর তুমি কিনা আমাকে দিয়ে নিজের কাজ করাতে চাচ্ছ। লিসেন কেয়ারফুলি, জীবন জাঙ্কুক কখনো মেয়ের সামনে ঝুঁকে না। আমি আপনাকে ঝুঁকতে কোথায় বলছি, আমি বলছি শাড়ির কুচিটা একটু ঠিক করে দিতে। হ্যাঁ তো, শাড়ির কুচি ঠিক করতেও তো ঝুঁকতে হবে। তে মুখ ভেঙচি দিয়ে জাঙ্কুকে মনে মনে গালি দিতে থাকে, বেটা খাটাস, সাধেকে অমানুষ বলি, নিষ্ঠুর কোথাকার। তে মাথায় এইবার একটা দুষ্ট বুদ্ধি আসে। পায়ে হাত দিয়ে ব্যথার নাটক করতে থাকে। ও মা গো, কি ব্যথা! ইস! জাঙ্কুক নিউজ পেপার পড়ার বাহানায় আর চোখে টেকে দেখছিল। তীর ব্যথার কাতর কণ্ঠ শুনে জাঙ্কুকের মায়া হয়। ভেতর ভেতর থেকে সাহায্য করার ইচ্ছে থাকলেও নিজের পুরুষ সত্তার ইগো রক্ষার্থে সে চুপচাপ বসে থাকে। তে জাঙ্কুকে একইভাবে বসে থাকতে দেখে আবারও গলার স্বর আরো করুণ করে হায় হুতাশ করতে থাকে। জাঙ্কুক এইবার নিজের ইগো বিসর্জন দিয়ে বাধ্য হয়ে তের সামনে গিয়ে তের শাড়ির কুচি ঠিক করে দিতে থাকে। কুচি গুজে দেওয়ার সময় পেটে জাঙ্কুকের হাতের স্পর্শ পেয়ে তে কেঁপে ওঠে। জাঙ্কুকের হাত খামচে ধরে। জাঙ্কুক শাড়ির কুচি গুজে দিয়ে তের চুলের মুঠি ধরে বলে, আজ তোমার কাজ করে দিয়েছে বলে ভেবো না যে তোমার গোলাম হয়ে গেছি। জাঙ্কুক মূলত নিজের ইগো স্যাটিসফাইড করার জন্যই তের সাথে এমন আচরণ করছে। তেও জাঙ্কুককে পাল্টা জবাব দিতে নিলে তার চোখ পড়ে জাঙ্কুকের ঠোঁটের দিকে। ঠোঁটের এক পাশে রক্ত জমাট বেঁধে লাল হয়ে গেছে। তের মনে পড়ে কাল রাতে জাঙ্কুক তার সাথে জোর করার কারণে সে জাঙ্কুকের ঠোঁটে জোরে কামড় বসিয়ে দিয়েছিল। তের মনে মনে খারাপ লাগে। তে জাঙ্কুকের ঠোঁটের কাটা জায়গায় হাত দিয়ে দেখতে থাকে। আচমকা জাঙ্কুকের সেই কাটা জায়গায় নিজের অথর স্পর্শ করে। তের এহেন আচরণে জাঙ্কুক বাকরুদ্ধ হয়ে যায়। যে হাত দিয়ে তের চুল ধরে রেখেছিল জাঙ্কুক, সেই হাতের বাঁধন হালকা হতে থাকে। হঠাৎ তের হুঁশ ফিরে এলে সে জাঙ্কুকের অধর ছেড়ে লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। তবে ততক্ষণে জাঙ্কুক এই ঘোরের মধ্যে চলে গিয়েছিল। তেকে জাঙ্কুক টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। তে চমকে সরে যেতে নিলেও জাঙ্কুকের হৃদয়ের স্পন্দন শুনে থেমে যায়। জাঙ্কুক তেকে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে যেন তার হৃদয়ের এই অস্বাভাবিক কম্পনকে তেই থামাতে পারবে। তেও হয়তো এই প্রথমবার জাঙ্কুকের স্পর্শে ভালোবাসা অনুভব করে। তারা কতক্ষণ এভাবে ছিল কেউ জানে না, কিন্তু তাদের এই সুন্দর মুহূর্তে ব্যাঘাত ঘটাতে লিজা সেখানে চলে আসে। মাফ করেন ভাইয়ে ভাবি, আমি কিছুই দেখি নাই, এই বলে দৌড় দেয়। তে জাঙ্কুককে সরিয়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। এই লিজার বাচ্চার আর সময় হলো না আসার।
দিল আমার সুন্দর মুহূর্ত নষ্ট করে। তে জাঙ্কুকের দৃষ্টি থেকে বাঁচতে তাড়াতাড়ি দৌড় দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আবার দৌড় দেওয়া হচ্ছে, এইবার পড়ে গেলে আমি আর করে নিতে পারবো না। তে ভেংচি কেটে রান্নাঘরের সামনে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আরে ভাবি, লজ্জা পাইয়েন না, প্রথম প্রথম এমনই হয়। আমিও আমার বিয়ের প্রথম প্রথম এমনই লজ্জা লাল হয়ে থাকতাম। এই বলে লিজার 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলে। লিজার এরূপ কাণ্ড দেখে তে খিলখিল করে হেসে ওঠে। জাঙ্কুক তখন রান্নাঘরের পাশ দিয়ে যাচ্ছিল। তের হাসির শব্দ শুনে সে থমকে দাঁড়ায়। তের হাসি মাখা মুখ আজই জাঙ্কুক প্রথম দেখলো। অদ্ভুত এক ভালো লাগা দোলা দিল তার মনে। অজান্তেই জাঙ্কুকের ঠোঁটের কোনো হাসি ফুটে উঠল। তে পিছনে ফিরে তাকাতেই জাঙ্কুক আবার নিজের মুখে বিরক্তি নিয়ে আসলো। নাস্তা না করেই বেরিয়ে পড়লো। জাঙ্কুক জানে তে রান্না করবে না জিদ করে, তবে আজ কেন জানি তার তের সাথে অহেতুক ঝগড়ায় জড়াতে ইচ্ছে করছে না। দেখেছো লিজা, কেমন কাঠখোট্টা তোমার জাঙ্কুক ভাই। আমার হাসি সহ্য করতে না পেরে নাস্তা না করেই বেরিয়ে গেছে। এদিকে জাঙ্কুক তার বাবার সাথে দেখা করতে চলে আসে। আমাকে না জানিয়ে হুট করে এক অসপাড়া গায়ের মেয়েকে বিয়ে করে এনে তাকে সরকারি কোয়ার্টারে উঠিয়েছো, এরকম হঠকারের সিদ্ধান্ত তুমি কিভাবে নিতে পারলে জাঙ্কুক? কি সমস্যা ছিল ওই মেয়েটার মধ্যে, যেটাকে আমি ঠিক করেছিলাম তোমার জন্য পারফেক্ট ম্যাচ ছিল সে? বাবা, আমি ওকে কখনোই বিয়ে করতে চাইনি, এটা তুমি খুব ভালো করেই জানো। আর আমিও এটা ওকে ক্লিয়ার করে দিয়েছিলাম। তাই বলে অজপাড়া গায়ের এক গরিব ঘরের মেয়েকে বিয়ে করে ফেলবে? সে কি এত বড় বংশের বউ হবার যোগ্য? বাবা, এ তো আর বাড়ির বাইরে যাবে না, থাকবে তো ঘরের ভিতরেই। তাহলে এত যোগ্যতা থেকেই বা কি লাভ? আর তাছাড়া আমি ইচ্ছে করেই খুঁজে এরকম গরিব অসহায় মেয়েকে বিয়ে করেছি, যাতে আমার কথা মতো তাকে চালাতে পারি। সুগা অবাক হয়ে যায়। তার ছেলে তো নিষ্ঠুরতায় তার থেকেও 1 ডিগ্রি উপরে। মনে মনে ছেলেকে বাহবা দিতে ভুললেন না তিনি। কালই তোমার বউকে বাসা নিয়ে আসবে। বাড়ির বউ বাড়ির বাইরে থাকতে ভালো দেখায় না। সকালবেলা তে সুন্দর করে শাড়ি পরে তৈরি হয়ে নেয়। আজ সে ভীষণ খুশি। তে মনে মনে ভাবে শ্বশুর বাড়িতে গেলে হয়তো জাঙ্কুকের নিষ্ঠুরতা থেকে খানিকটা রেহাই পাবে সে। এদিকে বাসায় বসে নিজের ছেলে আর পুত্রবধূর জন্য অপেক্ষা করছে যেহব। কলিং বেলের শব্দে ধ্যান ভাঙে। দরজাটা খুলে দেয়। জাঙ্কুক আর তে একসাথে দাঁড়িয়ে আছে। মার্শাল্লাহ, কত মিষ্টি দেখতে একটা পুতুল নিয়ে এসেছিস জাঙ্কুক। জাঙ্কুক মায়ের কথা তেমন পাত্তা না দিয়ে ঘরের ভিতর ঢুকে যায়। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলে, আমি ফ্রেশ হতে যাচ্ছি মা, পারলে তোমার পুত্র বধূকে কিছু ম্যানার শিখিয়ে দিও। তে অবাক হয়ে যায়। নিজের মায়ের সাথে এতটা রুষ্ট সে নিজের বিবাহিত স্ত্রীর সাথে বা কি ভালো ব্যবহার করবে। তেকে নিজের হাতের বালা খুলে পরিয়ে দেয় যেহব। কিছুক্ষণ পরই সুগাও বাড়িতে প্রবেশ করে। তে, ইনি হচ্ছেন তোমার শ্বশুর মশাই, এসো সালাম করো। তে এসে সালাম করলেও সুগা কোনো প্রতিক্রিয়া করে না। ওটা বলতে থাকে, শোনো মেয়ে, আমার ছেলে এক প্রকার আমার অমতে এই বিয়েটা করেছে। যদিও তোমার মতো অজপাড়া গায়ের মেয়ের এই বাড়ির বউ হবার কোনো যোগ্যতাই নেই, তবুও আমি তোমাকে এই বাড়িতে আসার অনুমতি দিয়েছি। এই বাড়ির কিছু নিয়ম কানুন রয়েছে, যা যেহব তোমাকে শিখিয়ে দেবে। মেয়ে মানুষ মেয়ে মানুষের মতোই থাকবে, নিজের সীমা অতিক্রম করার চেষ্টা করবে না, আর কোনো রকম খাপছাড়া আচরণ করবে না। এই বলে সুগা সেখান থেকে সরাসরি নিজের রুমে চলে যায়। তে ঠায় দাঁড়িয়ে থাকে। এ কোন অজানা নরকে সে এসে পড়লো। মনের মধ্যে যে আশার আলো জ্বলে উঠেছিল সেটাও নিভে যায়। তে আন মনে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। তে জাঙ্কুকের রুমের সামনে এসে ঠায় দাঁড়িয়ে থাকে। তেকে দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্কুক তাড়া দিয়ে বলতে থাকে, কি হলো, তোমাকে কি আলাদা করে ভিতরে আসার জন্য দাওয়াত দিতে হবে? তে রুমের ভেতর প্রবেশ করি বলে উঠল, আমি আপনার সাথে সংসার করতে পারবো না, আমি তালাক চাই। আমাকে প্লিজ এই নরক থেকে মুক্তি দিন। তের কথা শুনে জাঙ্কুক হতবাক হয়ে যায়। অজান্তেই মনের ভিতর অদ্ভুত এক অস্থিরতা কাজ করে, যা প্রচন্ড রাগের রূপ নেয়। শ্বশুর বাড়িতে প্রবেশ করলে 1 মিনিটও হলো না, আর এখনই এসব ফালতু কথাবার্তা বলছো। এখন তোমাকে আমার সাথেই থাকতে হবে তে, তোমাকে এখন আমার চাই, শুধু একটা শৈলের প্রয়োজন। আমি চলে গেলেই বা আপনার মতো বড় লোকদের ক্ষতি কি? তের এহেন কটু বাক্য শুনে রাগে জাঙ্কুকের মাথা আউট হয়ে যায়। টের গাল চেপে ধরে জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আমার থেকে তালাক নিয়ে তুমি কি করবে? অন্য কারোর সাথে সংসার করবে? তোমাকে আমার সাথেই থাকতে হবে। আমি ডিসাইড করব আমি কার সাথে থাকবো আর কার সাথে থাকবো না। জাঙ্কুক তের গাল জোরে চেপে ধরায় তের ফর্সা গাল লাল বর্ণ ধারণ করে, যা দেখে জাঙ্কুকের তের প্রতি মায়া হয়। জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তে ধপ করে বিছানায় বসে পড়ে, অজর ধারায় কান্না করতে থাকে। জাঙ্কুককে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে যেহব কিছুটা আঁচ করতে পারলো। সাথে সাথে তের কাছে ছুটে গিয়ে
তেকে বুকের সাথে জড়িয়ে ধরলো। আজ থেকে অনেক বছর আগে আমিও ঠিক তোমার জায়গায় ছিলাম তে, এরকমই অসহায়। মেয়েরা চাইলেও সব ছেড়ে চলে যেতে পারে না, কেন জানো? এই সমাজের জন্যই। আমি ভাবতেও পারিনি জাংকুকটাও একদিন তার বাবার মতোই হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করো, আমার জাংকুক আগে এমন ছিল না। ছোটবেলায় ওর মন ভীষণ নরম ছিল, কিন্তু জাংকুকের বাবা তার সাথে প্রচুর স্ট্রিক্ট ছিলেন। জাংকুককে তিনিই বুঝিয়েছিলেন এটাই পুরুষত্ব। ছোট থাকতে জাংকুক কান্নাকাটি করতে নিলে তার বাবা তাকে কাঁদতেও দিতেন না। এক উগ্র পুরুষতান্ত্রিক মনোভাব রয়েছে তোমার শ্বশুরের, ছেলেকেও সেটাই শিখিয়েছে। তবে তুমি জানো, ওনার বন্ধুর মেয়ের সাথে ওর যখন বিয়ে ঠিক করা হয়, তখন জীবনে প্রথমবার জাংকুক তার বাবার অবাধ্য হয়েছিল। তোমাকে পছন্দ করে বলেই তো জাংকুক তোমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে। না মামুনি, আপনার ছেলে পছন্দ করে আমাকে বিয়ে করে আনেনি। সে আমাকে বিয়ে করেছে আমার অসহায়ত্ব দেখে। ভেবেছে আমার সাথে যেমন খুশি তেমন আচরণ করবে। আপনি এত অত্যাচার সহ্য করে সংসার করেছেন ঠিকই, কিন্তু আমি পারবো না। আপনার ছেলে যদি আমাকে এখানে থাকতে বাধ্য করে, তবে আমিও তার কোনো কথা শুনবো না মামুনি। ঠিক আছে মা, একটু শান্ত হওয়ার চেষ্টা করো। এদিকে জাংকুক জাংকুক প্রায় অনেকক্ষণ সৈনিকদের ছাড়ি দিয়ে নিজের মনের ঝাল মেটালো। এইদিকে জাংকুকের মা তীরের জন্য খাবার আনতে গিয়ে জাংকুকের বাবার কাছে বেশ কয়েকটা ঝাড়ি খেতে হয়। সুগার চিল্লাচিল্লি শুনে তে নিচে নেমে আসে। সুগা তের দিকে এগিয়ে এসে যেই না তেকে চড় মারতে যাবে, যে হব তের সামনে গিয়ে দাঁড়ায়, যার কারণে চড়টা তের গায়ে না লেগে জেহবের গায়ে লাগে। তে হতবাক হয়ে যায়। সুগা আরো কয়েকটা কটু বাক্য বলে চলে যায়। পুরো সময় জেহব তেকে জড়িয়ে ধরে রেখেছিল যাতে তার গায়ে আঁচড় না লাগে। তে মা, তুমি ঘরে যাও, তোমাকে এই বাড়ি থেকে অত্যাচার সহ্য করতে হবে না। জাংকুকের বাবা বের হয়ে যাওয়ার পর তোমাকে এই বাড়ি থেকে বের হতে সাহায্য করব। না মামনি, আমি এখন আর নিজের সমস্যা থেকে পালানোর চেষ্টা করব না। ধরলাম, আমি চলেও গেলাম, তারপর আরেকটা অসহায় মেয়েকে ধরে এনে একইভাবে কষ্ট দেওয়া হবে। এই অত্যাচারের অবসান হওয়াটা জরুরি মামনি। আমি কোথাও যাব না। চিন্তা করো না মামনি, আমি আর মুখে কিছুই বলবো না, তবে কিছু তো একটা আমি করবই। তে সুন্দর করে রান্না করে টেবিলে খাবার সাজাতে থাকে। তারপর নিজের রুমে গিয়ে লাগেজ থেকে সুন্দর একটা নীল রঙের শাড়ি বের করে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। শাড়িটি নিজের গায়ে জড়িয়ে তে নিজে নিজেই বলে ওঠে, আমি এইবার কাটা দিয়েই কাটা তুলবো। অন্যদিকে জাংকুক ড্রাইভ করে বাসায় আসে। তের আচরণে জাংকুক শুধু যে রাগ তা নয়, অবাকও বটে। সে তেকে অনেকটাই নরম ভেবেছিল, কিন্তু তে তো কথায় কথায় তার সাথে বেয়াদবি করে। আচ্ছা, তার মাকেও তো তার বাবা কত অত্যাচার করতো, কই তার মা তো কোনোদিন পাল্টা জবাব দেওয়ার সাহস করেনি। ছোটবেলায় তার রাগ লাগলেও ধীরে ধীরে তার মনে হয়েছে এটাই স্বাভাবিক। জাংকুক বাসায় পৌঁছে যায়। তে দরজা খুলে জাংকুকের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দেয়। তেকে এই রূপে দেখে বড় সড়ো একটা ধাক্কা খায়। জাংকুক ভুরো কুঁচকে তের দিকে তাকিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে। টেবিলে অনেক রকমের খাবার সাজানো দেখে জাংকুক তের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, এগুলো কে বানিয়েছে? তে আবার মিষ্টি হাসি দিয়ে বলে উঠলো, কেন, আমি বানিয়েছি? অবাক হচ্ছেন কেন? স্বামী সেবা করা তো আমার কর্তব্য। তের মিষ্টি মিষ্টি কথা শুনে জাংকুকের রাগে গা জ্বলে যায়। সে কিছু না বলেই কটমট করতে করতে ফ্রেশ হতে চলে যায়, আর মনে মনে ভাবে এত ন্যাকামি করছে কেন হঠাৎ করে। জাংকুক ফ্রেশ হয়ে নিচে এসে খাবার টেবিলে বসে। তে জাংকুককে খাবার বেড়ে দিচ্ছে। জাংকুক যেন অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে যাচ্ছে। কি হলো, বসে আছেন যে, খাওয়া শুরু করুন। খাবার কিছু মিলিয়ে দিল নাকি? জাংকুক মনে মনে ভাবলো, কি হলো, খাওয়া শুরু করুন না। জাংকুক তের এই ন্যাকামি সহ্য করতে না পেরে খাওয়া দাওয়া শেষ করে গম্ভীর মুখ করে উঠে যায়। কিন্তু জাংকুক এখন পড়েছে আর এক বিপদে। যেখানেই যাচ্ছে তে তার পিছে পিছে যাচ্ছে। কি শুরু করেছো? আমার পিছু কেন করছো? তো কি করব? যা ইচ্ছা তা করো, কিন্তু আমাকে জ্বালানো বন্ধ করো। আমি আবার আপনাকে কই জানালাম? জাংকুক এবার রাগে তের বাহু চেপে ধরে। এমন কেন করছো তুমি, হ্যাঁ? হঠাৎ তোমার এত স্বামী প্রেম জাগ্রত হয়ে গেল কেন? ইচ্ছে করে আমাকে খেপাচ্ছ কেন তে? ভালো হবে না কিন্তু। আমি স্বামী সেবা করলেও দোষ, না করলেও দোষ। তাহলে আপনিই বলুন আমি কি করব? জাংকুক রেগে তেকে নিজের থেকে সরিয়ে চলে যেতে নিলে তে জাংকুকের গালে আলতো করে স্পর্শ করে জাংকুকের মুখ নিজের দিকে ঘোরায়। তারপর মধুর কণ্ঠে শোধায়, আমি কত সুন্দর করে আপনার জন্য সেজেছি, দেখবেন না? জাংকুক এইবার তের দিকে ভালো করে তাকায়। এতক্ষণ তের ন্যাকামির জন্য ভালো করে পর্যবেক্ষণ করতে পারেনি জাংকুক। তেকে সত্যি অপূর্ব লাগছে, যেন নীল শাড়িতে কোনো নীলপরি দাঁড়িয়ে আছে। জাংকুকের সমস্ত রাগ বিরক্তি মুহূর্তে উধাও হয়ে যায়। মোহগ্রস্ত হয়ে তের কোমর জড়িয়ে নিজের দিকে এনে জাংকুক জিজ্ঞাসা করে, সকালে আমার কাছ থেকে মুক্তি চেয়ে এখন আবার আমার কাছে ধরা দিচ্ছ কেন?
আপনি চলে যাওয়ার পর আমি অনেক ভেবেছি। তারপর মনে হয়েছে যেহেতু আপনি এখন আমায় যেতে দিবেন না, তাহলে নিজের ভাগ্যকে মেনে নেওয়াই এখন আমার জন্য উত্তম। তের জবাবে জাংকুক সন্তুষ্ট হয়। জাংকুক তেকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয়, কিন্তু তে বিছানা থেকে উঠে জাংকুককে জড়িয়ে তাকে বিছানায় হেলান দিয়ে বসিয়ে দেয়। তারপর নিজে জাংকুকের সাথে লিপ্টে যায়। বিড়ালের মতো জাংকুকের গালে গাল ঘষতে থাকে। তের এরকম কাণ্ডে জাংকুকের পাগল প্রায় অবস্থা। পুনরায় তেকে নিজের নিচে ফেলে নেশাগ্রস্ত ভাবে চেয়ে থাকে তের পানে। তের মুখের সামনে আসা চুলগুলো কানের পেছনে গুজে দিতে থাকে। তে দু হাত দিয়ে জাংকুকের কাঁধ জড়িয়ে মৃদু স্বরে জিজ্ঞাসা করে, আপনার স্ত্রীর গায়ে কেউ হাত তোলার চেষ্টা করলে আপনি কি করবেন? আমি তার হাত ভেঙে গুঁড়িয়ে দেব। আজকে আপনার বাবা আমার গায়ে হাত তুলতে নিয়েছিল। তের এই কথা শুনে জাংকুক তেকে ছেড়ে দিয়ে উঠে বসে। কেমন যেন ভাবনায় মগ্ন হয়ে যায়। তে উঠে বসে জাংকুকের বাহুতে মাথা রেখে বলে, মামনির সামনে এসে পড়ায় চরটা ওনার গালে লাগে। বিশ্বাস করুন, আমি কোনো বেয়াদবি করিনি। মামনি আমার জন্য খাবার আনতে গিয়েছিলেন, তাই তিনি রেগে গিয়েছিলেন। জাংকুক তের কথায় না চাইতেও বিশ্বাস করে, কারণ তার বাবার আচরণ সম্পর্কে তার জানা আছে। ছোট থাকতে তার বাবা ছোট ছোট বিষয় নিয়ে তার মাকে মারধর করতেন। জাংকুক তের দিকে প্রতিক্রিয়াহীনভাবে তাকিয়ে বলে, ঘুমিয়ে পড়ো। জাংকুক বিছানা থেকে নেমে বারান্দায় চলে যায়। তে জাংকুকের যাওয়ার পানে চেয়ে দুষ্টু হাসি দিয়ে মনে মনে বলে, এই তো দিয়েছি আগুন লাগিয়ে। তে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে জাংকুক বারান্দায় দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট টেনে যাচ্ছে। মেয়েটা বাড়িতে আসলো, একদিনও হলো না, অথচ বাবা এখনই মারধর শুরু করে দিল। তে বেদবি করলেও তো একটা কথা ছিল। জাংকুক প্রায় অনেকক্ষণ বারান্দার সময় কাটিয়ে রুমে চলে আসে। তারপর মনে মনে ভাবতে থাকে, তের তুলতুলে গালে একটু জোরে টাচ করলেই লাল বর্ণ ধারণ করে। যদি আজ জ্বরটা তের গালে লাগতো, তাহলে জাংকুককে সেই দাগ সহ্য করতে পারতো? জাংকুক নিজের মনের এই প্রশ্নের কোনো উত্তর ভেবে পায় না। ভেতরে ভেতরে প্রচন্ড রাগ অনুভূত হয় তার। জাংকুক তের পাশে শুয়ে মনে ভাবতে থাকে, আচ্ছা, বাবা যে মায়ের গায়ে রোজ হাত তুলে, বাবার কি খারাপ লাগে না? কই, আমি তো তের এত বেদবির পরও এখন পর্যন্ত ওর গায়ে একটা টোকাও দিতে পারলাম না। জাংকুক আবার নিজের সাথে দ্বিমত পোষণ করে, না না, আমি পাইনি, এটা আমার ব্যর্থতা, আমাকে আরো কঠোর হতে হবে। হ্যাঁ, এভাবেই দ্বিধা দ্বন্দ্বে কেটে যায় জাংকুকের সারা রাত। সকালবেলা বিয়ের পর আজই প্রথম ফুরফুরে লাগছে তের। তে পাশে তাকিয়ে জাংকুককে কোথাও দেখতে পায় না। লোকটা মনে হয় সারা রাত নিদ্রাহীন ভাবে কাটিয়েছে। এই কথা বলে তে নিজে ফিক করে হেসে ওঠে। সকাল সকাল পাগল হয়ে গেলে নাকি? জাংকুকের কথা শুনে তে মুখ ভেঙচি দেয়। বিছানা থেকে নেমে জাংকুকের সামনে গিয়ে হঠাৎ করে তাকে জড়িয়ে ধরে। তেকে জাংকুক আবার জব্দ করতে ব্যর্থ হয়। তে জাংকুকের বুক থেকে মুখ তুলে তার দিকে তাকিয়ে এমন এক মিষ্টি হাসি দেয় যেন জাংকুক তার কত বছরের প্রেমিক পুরুষ। জাংকুকের ইচ্ছে করছে এখনই তেকে জড়িয়ে ধরে কপালে ঠোঁটে চুমো এঁকে দিতে, কিন্তু জাংকুক তা করবে না। যদি তে তার দুর্বলতা ধরে ফেলে তাহলে সর্বনাশ। জাংকুক তেকে বারবার এটাই বোঝাতে চায় যে সে ভোগের বস্তু ছাড়া আর কিছু না। অনিচ্ছা সত্ত্বেও তেকে নিজের থেকে ছাড়িয়ে জাংকুক বলে উঠলো, যাও গিয়ে নাস্তা বানাও, আমার লেট হয়ে যাচ্ছে। জাংকুক ভাবে ব্যাস এক্ষুনি শুরু করবে আবার বেয়াদবি। জাংকুক তেকে বকা দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়। তে ভেতরে ভেতরে জ্বললেও মুখে জোরপূর্বক হাসি এনে বলে, ঠিক আছে, আপনি রেডি হয়ে নিচে আসুন। এই বলে তে নিচে চলে যায়। জাংকুক আরো একবার টাসকি খায়। মুহূর্তে কারো ব্যক্তিত্ব কিভাবে বদলে যেতে পারে। আগেই তো ভালো ছিল, দু চারটা কথা শুনিয়ে দেওয়া যেত। এখন তো চাইলেও কঠোর হতে পারি না। জাংকুক পরক্ষণে নিজের সাথে আবার দ্বিমত পোষণ করে বলে, কেন পারবো না? অবশ্যই পারবো। জাংকুক আহান মনে এসব চিন্তা করে ইউনিফর্ম হাতে নিয়ে তৈরি হতে থাকে ডিউটিতে যাওয়ার জন্য। তে রান্নাঘরে গিয়ে মনে ভাবতে থাকে। কিছুক্ষণ পর তে লিজাকে এই বাসায় আসতে দেখে খুশি হয়। টেবিলে খাবার সাজিয়ে রাখার সময় তে লিজার দৃষ্টির আড়ালে সুগার প্লেটের মধ্যে লবণের পরিমাণ বেশি দিয়ে দেয়। তে সবাইকে খাবার সার্ভ করতে থাকে। সুগা খাবার মুখে দিয়েই অকাক করে সব খাবার ফেলে দেয়। এ কি অখাদ্য বানিয়েছো, লবণ দিয়ে ভরে দিয়েছো, বাপ মা কি রান্না বান্নাও শিখায়নি? আহাম্মক মেয়ে। জাংকুক অবাক হয়ে তার বাবার দিকে চেয়ে থাকে। রান্না তো ঠিকই হয়েছে, তাহলে কি তার বাবা ইচ্ছে করে আবার অশান্তি করছেন?
কি মেয়ে বিয়ে করে এনেছো তুমি? কিছুই তো পারে না। সকাল সকাল মেজাজ খারাপ করে দিল। সুগা ভেবেছিল হয়তো জাংকুক এখনই তেকে ঠাটিয়ে চড় মারবে, কিন্তু জাংকুক তেকে কিছুই বলে না। উল্টো গম্ভীর কণ্ঠে লিজাকে ডাক দিয়ে বলে অন্য কিছু বানিয়ে দিতে বাবার জন্য। ছেলের এই আচরণে সুগা অবাক হয়ে যায়। সুগার ইচ্ছে হলো তেকে মেরে শায়েস্তা করতে, কিন্তু ছেলের সামনে কিভাবে ছেলের বউয়ের গায়ে হাত তুলবেন, তাই রাগে কটমট করা ছাড়া আর কোনো উপায় হলো না। জাংকুক খেতে নিলে সুগা আবার বলে উঠলেন, এই অখাদ্য খাবার খাচ্ছ কেন জাংকুক? আমি ইদানিং লবণ একটু বেশিই খাই বাবা। তে ভয় পাওয়ার নাটক করে মাঝে মাঝে মুসকি মুসকি হাসছিল। খাবার শেষ হওয়ার পর জাংকুক ডিউটিতে যাওয়ার জন্য বের হতে গিয়েও তের পানে একবার তাকিয়ে বলে, আমি বের হচ্ছি তে। তে কান্না করতে করতে জাংকুকের বুকে ঝাঁপিয়ে পড়ে। বিশ্বাস করুন, আমি তো অনেক সাবধানে রান্না করলাম, তারপর লবণ কি করে বেশি হয়ে গেল সত্যি আমি বুঝতে পারছি না। জাংকুক এই প্রথম তের মাথায় হাত রেখে বলল, বাবা সবসময় সবকিছু একটু বেশি পারফেক্ট চাই, সেজন্য হয়তো তিনি এসব বলেছি। তুমি একটু খেয়াল রেখো, আমি বের হচ্ছি। গাড়িতে বসে জাংকুক আনমনে ভেবে চলেছে, সকালে আসার সময় আমি এটা কি করলাম। তের মাথায় হাত বুলিয়ে ওকে আরো প্রশ্রয় দিলাম। শিট। এরই মধ্যে জাংকুকের বাবার সাথে জাংকুকের কিছু কথোপকথন হয় বৌভাত নিয়ে। রাতের বেলা জানালা দিয়ে জাংকুকের গাড়ি আসতে দেখে তে মুখ ভেঙচি দেয়। আবার এই অসভ্য লোকটার সামনে গিয়ে মেয়েকে হাসি হাসতে হবে। উফ। তে দরজা খুলে দেয়। জাংকুকের হাতের শপিং ব্যাগ দেখে তে উৎসুক দৃষ্টিতে দেখতে থাকে। বাসায় ভালো মতো ঢুকলাম না, বাদরামি শুরু করে দিয়েছো। এখন তোমার স্বামী প্রেম কোথায় গেল? যাও আমার জন্য শরবত বানিয়ে নিয়ে এসো। তে মনে মনে জাংকুকের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে শরবত বানাতে চলে যায়। কি এনেছে দেখালে কি হতো? ইচ্ছে করছে শরবতে থু থু দিয়ে দিই। নিদানকে ভালো মানুষ বলে ছেড়ে দিলাম। তে জাংকুকের দিকে শরবত এগিয়ে দিয়ে দৌড়ে বিছানায় রাখা শপিং ব্যাগ ঘাঁটতে থাকে। তের মুখশ্রী দেখে জাংকুক মনে মনে ভাবতে থাকে, কি হলো, মুখ কেমন করছে কেন? পছন্দ হলো না নাকি? তে জাংকুকের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, এগুলো কেন এনেছেন? আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাহলে কি আরেকটা বিয়ে করবেন আপনি? আবার কোন অসহায় মেয়েকে ধরে আনার প্ল্যান আপনার? তের এই বোকা বোকা কথা শুনে জাংকুক নিজেকে আর আটকে রাখতে পারলো না, হো হো করে হেসে উঠল। তুমি সত্যি বোকাতে। পরশু তোমার বৌভাত অনুষ্ঠান করবেন বাবা, সেজন্য এই লেহেঙ্গা তোমার জন্য নিয়ে এসেছি বোকা মেয়ে। তে এইবার ধরা খায়। সে ভাবতেও পারেনি তার জন্য অনুষ্ঠান করা হবে। জাংকুক ফ্রেশ হয়ে এসে দেখে তে আয়নার সামনে লেহেঙ্গা নিজের গায়ে জড়িয়ে দেখছে। তে জাংকুককে খেয়াল করেনি। একটু জোরে জোরেই তে বলে ওঠে, যাকে কাঠখোট্টা মেজরটার রুচি একটু হলেও আছে। কি বললে তুমি? তে জাংকুককে দেখে চমকে যায়। জাংকুকের সামনে থেকে একটু একটু করে পিছাতে থাকে, তবে জাংকুক তের একদম কাছে এসে পড়ে। আমার সামনে পিড়ি দেখিয়ে আমার অবর্তমানে বদনাম করে বেড়াও, একটা কুটনি বুড়ি তুমি তে। তে চোখ মুখ ফুলিয়ে জাংকুকের কথা হজম করে নিচ্ছে। তের ফুলে থাকা গাল দেখে জাংকুক নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, টুকুস করে তের গালে একটা চুমু দিয়ে দেয়। তের চোখ বড় বড় করে ফেলে। জাংকুক তেকে নিজের আরো কাছে এনে আদর করতে নিতেই যাবে, তখনই জাংকুকের বাবার ডাক পড়ে যায়। অতঃপর জাংকুক তেকে নিয়ে তার বাবার সামনে উপস্থিত হয়। শোনো মেয়ে, তোমার মতো অজপাড়া গায়ের মেয়ের জন্য পরশু বৌভাতের অনুষ্ঠান করতে বাধ্য হচ্ছি। অনুষ্ঠানে অনেক বড় বড় অফিসাররা উপস্থিত থাকবেন, স্বাভাবিক আচরণ করবে, কেউ যেন উল্টাপাল্টা কিছু না বুঝতে পারে। আর এই নাও শাড়ি, এটা বৌভাতের দিন পরবে। কিছুক্ষণ পর তে রুমে প্রবেশ করে। জাংকুককে ভেতরে না দেখতে পেয়ে বারান্দার দিকে দৃষ্টিপাত করে জাংকুককে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে গুটি গুটি পায়ে বারান্দায় গিয়ে জাংকুককে পেছন থেকে জড়িয়ে ধরে মৃদুস্বরে জিজ্ঞাসা করে, এখন আমি কি করব? আপনার দেওয়া লেহেঙ্গা পরবো নাকি বাবার দেওয়া শাড়ি? জাংকুক গম্ভীর কণ্ঠে শোধায়। অবশ্যই বাবা যেটা এনেছেন সেটাই পরবে। তে জাংকুককে আর না ঘেটে রুমের ভিতর চলে যায়, কিন্তু জাংকুক বারান্দায় দাঁড়িয়ে থাকে। জাংকুকের মন মেজাজ পুরোপুরি বিগড়ে গেছে। সে তীব্রভাবে চেয়েছিল তে তার পছন্দ করে আনা লেহেঙ্গাটাই পরুক। জাংকুক তের কাছে গিয়ে তাকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরে। জাংকুকের সমস্ত অস্থিরতা যেন তের সান্নিধ্য পেলে দূর হয়ে যায়। তে জাংকুককে এখন আর কোনো বাধা দেওয়ার চেষ্টা করে না, উল্টো আরো উস্কানি দেয়। জাংকুক তে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে নিজের অস্থিরতা কমানোর চেষ্টায় লিপ্ত হয়ে গেল। কিন্তু জাংকুক কি আর জানে, এই অদ্ভুত দম বন্ধ করে দেওয়া অস্থিরতা বা অনুভূতি তার জীবনের সঙ্গী হয়ে যাচ্ছে।
বৌভাতের দিন অনুষ্ঠান শুরু। কিছুক্ষণ পর জেহাব তেকে নিয়ে আসলে জাংকুক তের দিকে তাকিয়ে শক খায়। তে তার দেওয়া লেহেঙ্গায় পরে এসেছে। জাংকুক যতটুকু না কল্পনা করেছিল তার চেয়ে বেশি সুন্দর লাগছে তেকে। কিছুক্ষণের জন্য হলেও জাংকুক হয়তো বাস্তবতা বলে তের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। জাংকুকের ধ্যান ভাঙে সুগার আগমনে। তেকে তার কথার অবাধ্য হতে দেখে রাগে চোখ মুখ থেকে যেন আগুন ঝরে পড়ছে তার। সুগা পারলে এক্ষুনি তেকে শুট করতো, কিন্তু এত শত গেস্টের সামনে চাইলেও কিছু বলতে পারছে না সে। তের বৌভাতের অনুষ্ঠান খুব ভালো করে সম্পূর্ণ হয়। সুগা হন হন করে বাড়িতে প্রবেশ করে। জাংকুকের গাড়ি পার্ক করে সবে মাত্র বাসায় প্রবেশ করেছে। জাংকুক তার বাবার চিল্লাচিল্লি দূর থেকেই শুনতে পাচ্ছে। সুগা তেকে চড় মারতে নিলে তে দৌড় দিয়ে জাংকুকের পিছে গিয়ে লুকায়। জাংকুক তের কাণ্ড দেখে নিজে তাকে বকবে নাকি বাঁচাবে বুঝতে পারছে না। জাংকুক না পেরে বলে ওঠে, থাক না বাবা, মাফ করে দাও। সুগা বেশ কিছু কটু কথা তেকে শুনিয়ে দেয়। তে জাংকুকের পিছনে দাঁড়িয়ে থেকে চ্যাটাং চ্যাটাং করে বলে ওঠে, আপনার ছেলেই আমাকে এই লেহেঙ্গা এনে দিয়েছে। আচমকা তের এই কথায় জাংকুক তবদা খেয়ে যায়। জাংকুক পিছনে ফিরে রাগী দৃষ্টিতে তের পানে তাকায়। তে হয়তো আমার কথা বুঝতে পারেনি, আমি দুঃখিত বাবা। তের হয়ে আমি মাফ চাচ্ছি। ওকে যা শাস্তি দেওয়ার আমি দেব বাবা। জাংকুক দাঁতে দাঁত চেপে তের হাত ধরে বলে, চলো, আজকে তোমার তেজ আমি মেটাচ্ছি। জাংকুক টানতে টানতে তেকে নিজের রুমে নিয়ে এসে দরজা লক করে দেয়। জাংকুক তের একদম কাছে চলে আসলে তে অজ্ঞান হয়ে পড়ে যাওয়া নাটক করে। আচমকা তেকে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখে জাংকুক আতঙ্কিত হয়ে সাথে সাথে তেকে ধরে ফেলে। তেকে নিজের বুকে টেনে জাংকুক তের গালে হাত দিয়ে ডাকতে শুরু করে, কিন্তু তের কোনো সাড়া শব্দ পায় না। জাংকুক আর না পেরে তার মাকে ডেকে আনলো। জেহাব তের মাথায় হাত রেখে পানির ঝাপটা দিতে থাকে। তে এবার চোখ খুলে পিটপিট করে তাকায়। জাংকুকের যেন জান চলে আসে। জেহাব তেকে উঠিয়ে পানি খাওয়ায়। তেকে আর কিছু করিস না জাংকুক। জেহাব তের মাথায় হাত বুলিয়ে চলে যায়। জাংকুক দরজা লাগিয়ে তের দিকে এগিয়ে এসে হঠাৎ করে তেকে শক্ত করে জড়িয়ে ধরে। তে অবাক হয়ে যায় জাংকুকের কাণ্ড দেখে। তে এতদিনে জাংকুককে যতটুকু চিনেছে, জাংকুককে সবসময় তার হৃদয়হীন নিষ্ঠুর অমানুষই মনে হয়েছে, কিন্তু আজ কেন যেন জাংকুকের সেই ব্যক্তিত্বের সাথে তার আচরণ খাপ খাচ্ছে না। জাংকুকের হঠাৎ হুঁশ ফিরে আসলে সে তেকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। জাংকুকের এই মুহূর্তে প্রচন্ড অস্বস্তিকর বোধ হচ্ছে। তের প্রতি এই অদ্ভুত দুর্বলতা জাংকুক নিজেও মেনে নিতে পারছে না। নীরবতা ভেঙে তে বলে ওঠে, কি হয়েছে? আপনি কি ভয় পেয়ে গিয়েছিলেন? অস্থির হয়ে আমাকে জড়িয়ে ধরলেন কেন? আপনি তো আমাকে ভালোবাসেন না। অবান্তর প্রশ্ন করা বন্ধ করে মূল কথায় আসো। তুমি বাবার সাথে এত বড় বেয়াদবি করার সাহস কি করে পেলে? আপনি তো বলেছিলেন আপনার সাথে থাকলে আপনার পছন্দ মতো চলতে হবে। ওই লেহেঙ্গা তো আপনিই আমার জন্য পছন্দ করে এনেছিলেন। আমাকে কাল রাতে কি বলেছিলাম মনে নেই? তোমার জন্য বাবার সামনে আমাকে কতটা লজ্জায় পড়তে হয়েছে সেটা সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমার? একদম আমার সাথে তর্ক করবে না। যাও, কাপড় পাল্টে শুয়ে পড়ো। জাংকুক নিজের অনুভূতি প্রকাশ করতে না পেরে মেয়েকে রাগ দেখাচ্ছে, যেটা তেও আজ করতে পারছে। তে আর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে যায়। তে যাওয়ার পর জাংকুক ধপ করে বিছানায় শুয়ে পড়ে। এই মেয়ে তো তাকে সত্যি সত্যি ভয় পাইয়ে দিয়েছিল। জাংকুকের বাবা এক অভিযানের জন্য বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। যাওয়ার আগে ছেলেকে পরামর্শ দিয়ে গেছেন। বাসায় কোনো নেগেটিভ এনার্জি না থাকার কারণে এই কয়েকদিনে তে খুব ভালো মতোই জাংকুকের ব্রেন ওয়াশ করার চেষ্টা করে যাচ্ছে। প্রায় 1.5 মাস পর সুগা আবার বাসায় ফিরল, আর এসে বাড়িতে আবার সেই ঝামেলা শুরু হয়ে গেল। জাংকুক ড্রাইভ করছে আর রাগে ফুঁসছে। কি হতো সবাই একসাথে বসে খাবার খেলে? আস্ততে কোনো বেয়াদবি করেনি। কি সুন্দর করে রান্না করে সাজিয়েছিল বাবার জন্য। অন্যমনস্ক হয়ে ড্রাইভ করার কারণে জাংকুকের সামনে থেকে আসা গাড়ি খেয়াল করে না, যার কারণে জাংকুকের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তবে ট্রেনিং থাকার কারণে জাংকুক শেষ মুহূর্তে কোনো রকম গাড়ি ব্রেক করে গাড়ির ভেতর থেকে বেরিয়ে যায়, কিন্তু সারা শরীরে প্রচন্ড ব্যথা পায়। জাংকুক কোনো রকম পকেট থেকে ফোন বের করে কাইকে সেই স্থানে আসতে বলে। অতঃপর জাংকুককে হসপিটালে নিয়ে যাওয়া হয়। জাংকুকের হাতে প্লাস্টার করা হয়েছে। জাংকুক তার বাবা মাকে দেখতে পেল, তেকে দেখতে পেল না। নিজের অনুভূতি চেপে না রেখে জাংকুক এক প্রকার অস্থির হয়ে শুধায়, মা, তে কোথায়? ও আসেনি কেন? ওকে নিয়ে আসো প্লিজ। সুগা কর্কশ কণ্ঠে তের নামে কটু কথা বলতে থাকে, কিন্তু তার কটু কথা বেশিক্ষণ টিকলো না। এরই মধ্যে তেও কেবিনের দরজার সামনে চলে আসলো। মিথ্যে কথা কেন বলছেন বাবা? আপনি তো আমাকে গাড়িতে করে আসতে দিলেন না।
এতক্ষণ পর নিজের মনের কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে জাঙ্কুকের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। জাঙ্কুক অস্পষ্ট সুরে উচ্চারণ করে ওঠে, তে। তে জাঙ্কুকের পাশে গিয়ে বসে। আস্তে কোনো মেয়েকে ভালোবাসা দেখাচ্ছে না, না একবারও কান্না করেছে সে, শুধু চুপচাপ জাঙ্কুকের পাশে গিয়ে বসে পড়ে। জাঙ্কুক সুগা আবার বকতে উদ্যত হলে তার বাবাকে থামিয়ে বলে, থাক না বাবা, দেখি কিছু বলো না। সকলে কেবিন থেকে চলে যাওয়ার পর জাংকুক তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জাংকুক ভেবেছিল তে কান্না করতে করতে তাকে জড়িয়ে ধরবে, কিন্তু তেকে চুপচাপ প্রতিক্রিয়াহীন ভাবে বসে থাকতে দেখে জাংকুক ভেতরে ভেতরে প্রচন্ড অভিমান অনুভব করে। কি হলো তে, কিছু বলবে না? তে এখন কি করবে বা বলবে বুঝতে পারছে না। তার মধ্যে মিশ্র অনুভূতি সৃষ্টি হয়েছে, কিন্তু তের মতে এটা সহানুভূতি ছাড়া অন্য কিছু নয়। কিভাবে অ্যাক্সিডেন্ট হলো আপনার? জাংকুকের তের এরূপ প্রশ্ন আচরণ সহ্য হলো না। তার এই মুহূর্তে তের ভালোবাসা চাই। এক হাত দিয়ে টেনে জাংকুক তেকে নিজের বুকের কাছে নিয়ে আসলো। এমন করছে কেন তে? আমাকে ভালোবাসো প্লিজ। জাংকুকের এই মুহূর্তে এরকম আবদার শুনে তে বিস্ময়ে তাকিয়ে রইল জাংকুকের পানে। তে এতদিন জাংকুকের সাথে মিথ্যে ভালোবাসা আর টানের অভিনয় করলেও এই মুহূর্তে নিতান্তই মানবিক কারণে সে মেয়েকে ভালোবাসা দেখাতে পারছে না। জাংকুক এখনো এক দৃষ্টিতেই তের পানে তাকিয়ে আছে। আপনি আমাকে ভালোবাসা আর সম্মান দিতে পারবেন না ঠিকই, কিন্তু তার বদলে আপনি নিজে সেই ভালোবাসা আর যত্ন পাওয়ার আশা করবেন। ব্যাপারটা হাস্যকর না? কিন্তু তুমি তো তারপরও আমাকে ভালোবাসো, তাই না? আমি যাই, ডাক্তারের কাছ থেকে জেনে আসি আপনাকে কোন কোন ঔষধ খাওয়াতে হবে। উক্ত কথাগুলো বলে তে কেবিন থেকে বেরিয়ে গেল। জাংকুকের ইচ্ছে করছে এই মুহূর্তে সবকিছু ভেঙে চুরমার করে দিতে। তে কেন তার সামনে অনুভূতিহীন আচরণ করছে এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। তার মতে তার স্ত্রী এখন তাকে ভালোবাসতেই হবে, কিন্তু জাংকুক প্রায় ভুলেই গেছে যে এই একই ভালোবাসা তেকে সে বিয়ের প্রথমেই দিতে অস্বীকার জানিয়েছিল। জাংকুককে রিলিজ দেওয়ার দিন সুগা জাংকুককে নিয়ে গাড়িতে উঠে বসে, তবে তেকে তিনি বসতে বলে না। অতঃপর জাংকুক নিজে শোধালো তেকে, বাবা আমার গাড়িতে বসা হয়তো পছন্দ করবেন না। বাবা, তে গাড়িতে উঠলে কি সমস্যা? সুগা উপায় না পেয়ে তেকে গাড়িতে উঠে বসার জন্য বলল। জাংকুকের তের প্রতি এত কেয়ার দেখে সুগা ভিতরে ভিতরে রাগে ফুঁসছিল, তবে কোনো প্রতিক্রিয়া করতে পারলেন না। তে আর জাংকুক রুমে প্রবেশ করার পর, আপনার যা যা লাগবে একেবারে বলুন। জাংকুক এক হাত দিয়ে তের কোমর টেনে তাকে নিজের কোলে বসিয়ে দিল। তে ছটফট করে উঠে যেতে নিলে জাংকুক রাগ মিশ্রিত কণ্ঠে শোধালো, এমন ছোটাছুটি করছে কেন তে? তুমি এমন করছো যেন আগে কখনোই আমার কোলে বসনি। তে কথার প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করে বলল, না মানে আপনার এমনিতেই শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে, যদি ব্যথা অনুভব করেন তাই উঠে যাচ্ছি। কেয়ার করো তাহলে আমার। কাল থেকে এত দূরে দূরে কেন ছিলে? আর আমার প্রশ্নের উত্তর কিন্তু তুমি এড়িয়ে যাচ্ছ। তে কোনো প্রতিক্রিয়া না করে চুপ করে বসে থাকে। জাংকুক এই নীরবতা সহ্য করতে না পেরে তের গালে হাত দিয়ে তার অধরে অধর মিলিয়ে দিল। তে জাংকুককে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করছে অনবরত, কিন্তু জাংকুকের সেদিকে হুঁশ নেই। সে তৃষ্ণার্তের মতো হঠাৎ চিল্লাচিল্লির আওয়াজে জাংকুকের ধ্যান ভাঙে। তে এই সুযোগে জাংকুকের থেকে সরে দাঁড়ালো। আপনার বাবা বোধহয় আবার মামনিকে বকছেন। জাংকুকের এই মুহূর্তে সবকিছু থামাতে ইচ্ছে করলেও জড়তার কারণে সে কিছুই বলতে পারছে না। আপনি এখন কিছু বলছেন না, তবে এক পর্যায়ে ঠিকই বলবেন। আপনাকে দিয়ে প্রতিবাদ করাবো আমি। তে জাংকুকের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে। তে স্নিগ্ধ হাসি দিয়ে নিজে থেকে এবার জাংকুকের সামনে গিয়ে বসে। জাংকুক এতক্ষণ ভাবনায় মশগুল ছিল, তবে তেকে তার সামনে বসতে দেখে জাংকুক তের দিকে তাকায়। তে জাংকুকের গালে আলতো করে চুমু এঁকে দেয়। তারপর জাংকুককে খাইয়ে দিয়ে জাংকুকের বুকে আলতো করে মাথা রেখে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। জাংকুকও মুগ্ধ হয়ে তের সমস্ত কথা শুনছে। এইদিকে জাংকুকের বাবা সুগার নিজের রুমে পায়চারি করছেন। জাংকুকের হঠাৎ এভাবে বদলে যাওয়া তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। আধিপত্য সাম্রাজ্যে ওই 2 দিনের মেয়ে এসে ভাঙন ধরাবে, এইটা তিনি কিছুতেই মেনে নেবেন না। পরের দিন কলিং বেলের শব্দে তের ধ্যান ভাঙে। দরজা খুলে জাংকুককে দেখতে পায় সে। দৌড়ে জাংকুকের জন্য শরবত বানিয়ে নিয়ে আসে। জাংকুককে দিয়ে তে নিজের কিছু আবদার মেটাবে, এজন্যই তার এসব করা। জাংকুক ফ্রেশ হয়ে এসে সবে মাত্র বিছানায় বসেছে, এরই মধ্যে তে তার সামনে এসে ঘুরঘুর করতে থাকে। জাংকুকের অবশ্য মনে মনে ভালো লাগছে, কিন্তু সে প্রকাশ করছে না। একটু পর তে এসে বিড়ালের মতো জাংকুকের গা ঘেঁষে বসে পড়ল। আমার একটা আবদার ছিল। বলো কি লাগবে? যতটুকু পড়াশোনা করেছি তারপর থেকে শুরু করতে চাই আবার পড়াশোনা। জাংকুক তের কথা মানতে না চাইলে তে বিলেট নিয়ে বাথরুমের দিকে কান্না করতে করতে চলে যায়।
আমার জীবনের, আমার ইচ্ছা অনিচ্ছার যখন কোনো মূল্যই নেই, তাহলে এই জীবন রেখে আমি আর কি করব? এই বলে তে কান্না করতে থাকে বাথরুমের দরজা লাগিয়ে। জাংকুক এই মুহূর্তে কি করবে বুঝতে পারছে না। অদ্ভুত অস্থিরতা, তার সমস্ত শরীর কাঁপছে। জাংকুক চিৎকার করে তেকে মানাতে শুরু করলো। সে তের সব কথা শুনতে রাজি, তারপর যেন নিজের কোনো ক্ষতি না করে। অবশেষে তে দরজা খুলে বের হয়। জাংকুক তের হাত থেকে বেড়েটা ফেলে দিয়ে তের কপালে গালে চুমু খেয়ে জড়িয়ে ধরে। অস্থির কণ্ঠে শুধায়, এভাবে কেউ পাগলামি করে? ভয়ে জাংকুকের বুক এখনো কাঁপছে। তের এরকম আচরণে জাংকুকের তের প্রতি প্রচন্ড রাগ উঠলেও জাংকুক কিছু বলার সাহস করে না। যদি আবার কিছু করে বসে, তে জাংকুকের দুর্বলতার সুযোগ খুব ভালোভাবেই নিচ্ছে। পরের দিন জাংকুক তার বাবার অনুমতি চাওয়ার জন্য তের পড়াশোনার কথা বলতে গেলেই বাবার ছেলের মধ্যে বেশ কয়েক দফা কথায় কাটাকাটি হয়ে যায়। অনেক হয়েছে বাবা, একটা ছোট বিষয় নিয়ে আর কত অশান্তি করবে তুমি? তে শুধু পড়তে চেয়েছে, আর কথায় কথায় তেকে মারতে আসা বন্ধ করো প্লিজ। ও আমার স্ত্রী, যা শাস্তি দেওয়ার সেটা আমি দেব। আর রইল কলেজে ভর্তি হওয়ার ব্যাপার, আমি তোমার অবাধ্য হতে বাধ্য বাবা। জাংকুকের এত কড়া কথা শুনে সুগা বাকরুদ্ধ হয়ে যায়। এই প্রথম জাংকুক তার বাবার সাথে এতটা রুক্ষ আচরণ করলো। অতঃপর জাংকুক নিজেই তেকে কলেজে ভর্তি করিয়ে দিয়ে আসে। রাতের বেলা জাংকুক বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছে আর বাহিরের দৃশ্য দেখছে। জাংকুক নিজেও ভাবতে পারেনি আজ সে তার বাবার সাথে এত কঠোর আচরণ করে ফেলবে। তে জাংকুককে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে তার সামনে গিয়ে দাঁড়ায়। তেকে খুব আবেদনময়ী লাগছে গোলাপি রঙের জর্জেটের শাড়িতে। নেশাগ্রস্ত চোখে জাংকুক তের পানে তাকিয়ে থাকে। তে জাংকুকের হাত থেকে সিগারেট নিয়ে জাংকুকের অধরে আলতো করে নিজের উষ্ঠ ছোঁয়ায়। জাংকুক আবেশে তের কোমর জড়িয়ে ধরে। তে স্নিগ্ধ হেসে জাংকুকের বুকে মাথা রেখে বলে উঠল, মামুনের কাছ থেকে শুনেছিলাম আপনি নাকি খুব ভালো গান গাইতে পারেন, তাহলে একটা গান শুনুন না। জাংকুক প্রথমে গান শোনাতে না চাইলেও পরক্ষণই তে জেদের কাছে হার মানতে হয়। মুগ্ধ হয়ে গান শুনতে শুনতে তে ঘুমিয়ে পড়ে। জাংকুক তের দিকে তাকিয়ে দেখে তে ঘুমিয়ে পড়েছে দোলনায়। কোলে তুলে তেকে বিছানা শুয়ে দেয় আর গালে আলতো করে স্পর্শ করে বলে ওঠে, নিজের কথা সত্যিই মানিয়ে ছাড়ো তুমি তে, এত জেদি কেন তুমি? তবুও তোমার জেদি বারবার আমাকে তোমার প্রতি আকর্ষিত করেতে, অথচ মেয়ে মানুষের তেজে আমার কাছে সবচেয়ে অপছন্দের বিষয় ছিল। কি অদ্ভুত তাই না? নিজের সবচেয়ে অপছন্দীয় বিষয়টিকেও কেন আমি পছন্দ করে ফেললাম বলতো? এটা ঠিক নয় তে। পরের দিন সকালবেলা তের ঘুম ভাঙতেই জাংকুকের মুখ দর্শন হলো। জাংকুককে কতটা বাচ্চা বাচ্চা লাগে ঘুমন্ত অবস্থায়। নিজের অজান্তেই হাল যেন চলে গেল জাংকুকের ঠোঁটের নিচে তিলটায়। জাংকুক পিট করে তাকাতেই তে হাতটা সরিয়ে ফেললো। তবে জাংকুক তেকে কোনো লজ্জা দিল না, বরং তেকে অবাক করে দিয়ে বলল রেডি হতে। সে নিজে তেকে কলেজে পৌঁছে দিয়ে আসবে। রাতের বেলা জাংকুক যেন ঝড়ের গতিতে ড্রাইভ করছে বাড়িতে ফিরে। তের সান্নিধ্য পাওয়ার আকাঙ্ক্ষা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে তার। তেকে দেখার অস্থিরতায় নিজের কাজও ভালো মতো মনোযোগ দিতে পারেনি জাংকুক। বাসায় পৌঁছে বারবার কলিং বেল বাজিয়ে চলেছে সে। আসতে জাংকুকের সামনে বেশি ঘেরছে না, উল্টো জাংকুকই বারবার তের কাছাকাছি আসার চেষ্টা করছে। জাংকুক তের নিরাপত্তায় অতটা অভ্যস্ত নয়, তাই তের গম্ভীরতা জাংকুকের অস্থিরতা বাড়িয়ে তুলছে। তবে তেকে সরাসরি মন খারাপের কারণ জিজ্ঞাসা করতে জাংকুকের ভেতর অদ্ভুত জড়তায় কাজ করছে। নিজের মনের কথা প্রকাশ করতে না পারার কষ্ট দূর করার জন্য জাংকুক তেকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবিয়ে চুমু খেতে থাকে। কিন্তু তে জাংকুকের কাছ থেকে দূরে সরে দাঁড়ায়। আজ আপনাকে আমার কিছু প্রশ্নের উত্তর দিতেই হবে, অজুহাত দেখিয়ে এড়িয়ে যেতে পারবেন না কিছুতেই। কাল যা জিজ্ঞাসা করার করো। জাংকুক তের হাত ধরে নিজের কাছে টেনে নেশাগ্রস্ত চোখে চেয়ে থাকে তের পানে। এখন আমার কাছে এসো। কাছে আসবো, তার আগে আপনি বলুন আমাকে এখন ভালোবাসেন কিনা? এই মুহূর্তে তের সব প্রশ্ন শুনে জাংকুক অপ্রস্তুত হয়ে পড়ে। তেকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ায়। তের প্রতি যে তার এক অন্যরকম অনুভূতি আছে সেটা জাংকুক জানে, কিন্তু নিজের মনের অজান্তে সৃষ্ট সেই অনুভূতির কোনো নাম সে দিতে রাজি না। জাংকুক গম্ভীর কণ্ঠে বলতে থাকে, কি সব অবান্তর প্রশ্ন করছো তুমি? আমার স্ত্রী তুমি, কিন্তু তোমাকে আমি এসব প্রশ্ন করার কোনো অধিকার দেইনি। যদি ভালো নাই বেসে থাকেন তাহলে এক শব্দে বলে দেন যে ভালোবাসি না। ভনিতা করছেন কেন? পেঁচানো লোক কোথাকার, আপনি আমাকে ভালোবাসেন এটাই সত্যি। জাংকুক নিজের মনের বিরুদ্ধে গিয়ে বলে ওঠে, তোমাকে তো আমি বিয়ের প্রথম রাতেই বলেছি তে, তুমি কখনো আমার ভালোবাসা পাবে না।
তোমাকে আমি ভালোবাসার জন্য বিয়ে করিনি। তুমি শুধু আমার সম্পত্তি, ব্যাস। আমি তোমাকে ভালোবাসি না তে। তুমি শুধুমাত্র আমার ভোগের বস্তু, আর কিছুই না। দুদিন তোমার আবদার মেনে নিয়েছি বলে নিজেকে এত গুরুত্বপূর্ণ ভাবার কোনো প্রয়োজন নেই। তে ঘৃণা নিয়ে জাঙ্কুকের পানে চেয়ে রয়েছে, তবে তার চোখ দুটো খানিকটা ছলছল করছে। জাঙ্কুকের দিকে তাকিয়ে তাচ্ছিল্য স্বরে বলে, তাহলে নিজের চাহিদা মিটিয়ে শুয়ে পড়ুন। কাল আমার কলেজে যেতে হবে। তের সব কঠিন কথা জাঙ্কুক সহ্য করতে না পেরে রেগে লাইট অফ করে পাশ ফিরে শুয়ে পড়ে। মন প্রচন্ড পরিমাণে অশান্ত হয়ে আছে তার। কি দরকার ছিল তের আজ এসব প্রশ্ন করে তাকে অপ্রস্তুত করার? সব তো ভালোভাবেই চলছিল, এভাবেই থাকতো সবকিছু। তে পরের দিন কলেজে গিয়ে ম্যামের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে। জাঙ্কুকের ফোনে একটা মেসেজ দেয়, আমি চলে যাচ্ছি আপনাকে ছেড়ে। আপনি যেহেতু আমাকে ভালোবাসেন না, তাই আমিও আপনাকে ভালোবাসবো না, আপনার সাথে থাকবো না। আপনি আপনার ইগো নিয়েই থাকেন। টাটা, বাই বাই। মেসেজটা পরে জাঙ্কুকের মাথায় বাজ পড়ে। ঝড়ের গতিতে ড্রাইভ করে জাঙ্কুক ছুটে আসে বাড়িতে। এসে দেখে তে সত্যিই বাড়িতে নেই। তের ফোনে বারবার কল করে, কিন্তু তে বারবার জাঙ্কুকের কল কেটে দিচ্ছে। জাঙ্কুক অনেক খোঁজ নিয়ে অবশেষে তের খবর পায়। তে একটা হোস্টেলে উঠেছে। দারোয়ানের কাছে অনেক রিকোয়েস্টের পর তের সাথে দেখা করার সুযোগ পায়, কিন্তু তে সরাসরি জানিয়ে দেয়, আপনি নিজে ভালোবাসবেন না, আবার ঠিকই ভালোবাসা চান। শুনেন মিস্টার মেজর, আমি আপনাকে কোনোদিন ভালোবাসিনি। আমি এতদিন অত্যাচার থেকে বাঁচার জন্য অভিনয় করেছি শুধু। অতঃপর জাঙ্কুক ব্যর্থ হয়ে বাড়ি ফিরে আসে। এইদিকে তে হোস্টেল থেকে বেডে শুয়ে জাঙ্কুকের সাথে কাটানো মুহূর্তগুলো স্মরণ করতে থাকে। বারবার জাঙ্কুকের মুখশ্রী চোখের সামনে ভেসে আসছে। এই মেজর এতদিন আমাকে সামনাসামনি শান্তি দেয়নি, এখন আমার ভাবনা এসে অশান্তি করছে। অন্যদিকে জাঙ্কুক শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিজের মাথা ঠান্ডা করার চেষ্টা করছে। তের বলা কথাগুলো তার হৃদয়ে ছুরির মতো আঘাত করলো বোধহয়। আজ নিজের রুমে তার বড্ড দম বন্ধ অনুভূতি হচ্ছে। সারা রুম জুড়ে তার তের স্মৃতি ভেসে বেড়াচ্ছে। জাঙ্কুক যখন নিজের শার্ট বের করবে, তখনই তের ফেলে দেওয়া জিনিসগুলো তার চোখে পড়ে। তে জাঙ্কুকের দেওয়া সব জিনিস রেখে গেছে। হঠাৎ জাঙ্কুকের দৃষ্টি যায় তের বিয়ের শাড়ির দিকে। জাঙ্কুক কত শখ করে তের জন্য বিয়ের সময় কিনে এনেছিল। জাঙ্কুক তের শাড়িটি বুকে জড়িয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ে। চোখের সামনে ভেসে ওঠে কিছু স্মৃতি, যা জাঙ্কুক ছাড়া আর কেউ জানে না। কাউকে নিজের হৃদয়ের এই অমূল্য স্মৃতিগুলো সে জানতে দেয়নি। জাঙ্কুক আজ থেকে কয়েক মাস আগের ঘটনাগুলো স্মৃতিচারণ করতে থাকে, যখন প্রথমবার তের সাথে দেখা হয়েছিল। মাদক বিরোধী এক অভিযানের জন্য তাকে একটি গ্রামে পাঠানো হয়েছিল। জাঙ্কুক জিপ গাড়িতে করে গ্রামের মনোরম পরিবেশ অবলোকন করতে করতে আর্মি ক্যাম্পের দিকে যাচ্ছিল। হঠাৎই তার দৃষ্টি নিবদ্ধ হলো নদীর তীরে ছোটাছুটি করা তের দিকে। জাঙ্কুক না চাইতেও নিজের আনমনি গাড়ি ব্রেক করে সেদিকে দৃষ্টিপাত করলো। জাঙ্কুক মুগ্ধ হয়ে সেদিকে কতক্ষণ চেয়েছিল সেটা তার জানা নেই। হুঁশ ফিরে এলে নিজের এই অনুভূতির জন্য তার নিজের উপরই প্রচন্ড রাগ হলো। মেয়েদের প্রতি নেতিবাচক মনোভাবের কারণে সবসময় নারী নামক মানুষদের থেকে জাঙ্কুক দূরত্ব বজায় রেখে চলেছে। অগত্যা নিজের মুগ্ধতাকে মাটি চাপা দিয়ে জাঙ্কুক আর্মি ক্যাম্পের দিকে রওনা হয়। অভিযান চালান করলে সবিনকে অপরাধী ভেবে তারা তুলে নিয়ে যায় নিজেদের ক্যাম্পে। কিছুক্ষণ পরই সবিনের বাবা সেখানে ছুটে এসে আকুতি মিনতি করতে থাকে। বাইরে দাঁড়িয়ে থাকে সবিনের মা আর বোন। জাঙ্কুকের চোখ যায় তের দিকে। তেকে জাঙ্কুকের প্রচন্ড পরিমাণে ভালো লেগে গিয়েছিল। তখনই তেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল, আর সবিনকে নির্দোষ প্রমাণ করে ছেড়ে দেয়। এবার বর্তমানে ফিরে আসা যাক। জাঙ্কুক তের শাড়ি আঁকড়ে ধরে এসবে চিন্তা করছিল। তখনই যে হবে সে রুমের দরজা নক করতে থাকে আর জাঙ্কুককে সান্ত্বনা দেয়, কিন্তু মা, তে আমার সাথে ছল করেছে, মিথ্যে ভালোবাসার অভিনয় করেছে আমার সাথে। কত বড় পাজি মেয়ে! তুমিও তো কম পাজি নও জাঙ্কুক। তুমিও তো ভালোবেসে ইগোর কারণে ভালোবাসা স্বীকার করনি, অনুভূতি অপ্রকাশিত রেখেছো। এটা কি ছলনা নয়? জিহাব যাওয়ার পর সারা রাত জাঙ্কুক ভাবে। পরের দিন নিজের কাজ শেষ করে তে হোস্টেলে যাওয়ার জন্য রওনা হয়। এক জোড়া হাত হঠাৎ করে তেকে কাঁধে তুলে নিয়ে জোর করে জিপে উঠিয়ে তুলে নেয়। আমার আপনার সাথে কোনো কথা নেই, গাড়ি থামান, নইলে আমি জ্বলন্ত গাড়ি থেকে লাফ দিব। গাড়ির দরজা খুলবে না, আমি লক করে রেখেছি। তে অনেকক্ষণ তর্কাতর্কি করে কোনো উপায় না পেয়ে নিজের সিটে বসে ফোঁস করতে থাকে। তে রাগী লোকটা জাঙ্কুকের কাছে প্রচন্ড কিউট লাগছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে টুকুস করে তের গালে একটা চুমু এঁকে দেয়। জাঙ্কুক তেকে আর না চেতিয়ে গাড়ির দরজা খুলে দেয়। তে এক লাফ দিয়ে গাড়ি থেকে নেমে পড়ে। জাঙ্কুকও তের সাথে সাথে নেমে কাছে আসতে থাকে। একদম আমার কাছে আসবেন না, এটা কোন জায়গায় নিয়ে এসেছেন? তে, এবার জেদ ছেড়ে আমার সাথে বাড়ি ফিরে চলো। আমি যাব না,
আপনি যদি আমাকে ভালোবাসার স্বীকৃতি না দেন তাহলে আমি ফিরবো না, আর যদি আমি স্বীকৃতি দেই তাহলে ফিরবে তো আমার সাথে। সে ভাবতে পারেনি জাংকুক এত তাড়াতাড়ি তার কথা মেনে নিবে। অবাক দৃষ্টিতে সে জাংকুকের দিকে তাকিয়ে আছে। জাংকুক তের দিকে তাকিয়ে যেই না ভালোবাসি বলতে যাবে, অমনি তার গলা আপনা আপনি আটকে আসে। কাল সারা রাত থেকে ভালোবাসি বলার প্র্যাকটিস করে এলো, এখন আর মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। কেমন যেন লজ্জা লজ্জা লাগছে জাংকুকের। জাংকুক এবার জোরে শ্বাস টেনে কষ্ট করে জড়তা কাটিয়ে তীরের সামনে গিয়ে দু গালে স্পর্শ করে মৃদু কণ্ঠে শোধায়, আমি তোমাকে ভালোবাসিতে। তুমি আমার মরুভূমির ন্যায় জীবনে এক পশলা বৃষ্টির মতো। বৃষ্টি যেমন ধরণীতে নেমে গরমের নিস্তব্ধ পরিবেশকে একদম শীতল করে দেয়, ঠিক তেমনি তোমার সংস্পর্শ আমার হৃদয় শীতলতা এনে দেয়। আমার সমস্ত অজানা অস্থিরতাকে এক মুহূর্তে নিঃশেষ করে দেয়। তোমার সান্নিধ্যে আমি শান্তি খুঁজে পাইতে, তোমার শূন্যতা আমার হৃদয় পড়ায়। এখন যাবে তো আমার সাথে বাড়িতে? না, যাব না। আর আপনি যে আমাকে অসম্মান করেছেন, ভোগের বস্তু বলে আখ্যায়িত করেছেন, সেটার কি হবে? আমার সাথে করা সকল অপমানজনক আচরণের জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে। আগের বলা সেই সব অসম্মানজনক কথা ফেরাতে হবে। জাংকুক হাঁটু গেড়ে বসে তের দু হাত ধরে নরম স্বরে বলে, আমাকে ক্ষমা করে দাও তে। তোমাকে আমি কষ্ট দিয়েছি, নিজের ইগো রক্ষার্থে অপমান করেছি। আমি আমার করা আচরণের জন্য লজ্জিত। আমি আমার আগের বলা সমস্ত কটু কথা ফিরিয়ে নিলাম। তুমি আমার ভোগের বস্তু না, তুমি আমার স্ত্রী, আমার ভালোবাসা। তুমি ছাড়া নিজের রুমেই আমার বড্ড দম বন্ধ অনুভূতি হয়। এইবার প্লিজ ফিরে চলো। তে এইবার খুশি হয়। অবশেষে তেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে সক্ষম হয় জাংকুক। কিন্তু ছেলের এই কাণ্ডে বড্ড হতাশ হয় সুগা। তে যখন জাংকুকের সাথে আসতে চায়নি, তখন জাংকুক বাসায় এসে রুমের সবকিছু ভাঙচুর করেছিল। এখনো কিছু কাঁচের টুকরা সেখানে পড়ে আছে। তে আলমারির দিকে এগিয়ে গেলে হঠাৎ একটি কাঁচের টুকরা তের পায়ে বিঁধে যায়। তে ব্যথা কুকড়িয়ে ওঠে। জাংকুক তখনই রুমে প্রবেশ করছিল। সাথে সাথে ফার্স্ট এড বক্স এনে তের পায়ের থেকে কাঁচের টুকরো বের করে পরম যত্নে মেডিসিন লাগিয়ে দিতে থাকে। তে বিয়ের দ্বিতীয় রাতের কথা স্মরণ করতে থাকে, যখন পায়ে ব্যথা পাওয়া সত্ত্বেও জাংকুক তার সাথে জোরপূর্বক মেলামেশা করেছিল। তবে সে সময় জাংকুক এটাও খেয়াল রেখেছে যেন ক্ষত স্থানে স্পর্শ না লাগে। তাহলে কি জাংকুক তখনও নিজের অনুভূতি লুকাতেই দুষ্টু ব্যবহার করেছিল? তে আন মনে এসব ভাবতে ভাবতে কখন যে জাংকুক মেডিসিন লাগিয়ে উঠে গেছে সেটা খেয়াল করে না। ভালোবাসা একটি মানুষের ব্যক্তিত্বকে কতটাই না অস্বাভাবিকভাবে বদলে দেয়। আচ্ছা, যদি এটি সত্যিই হয় তাহলে মামুনি কেন ওনার স্বামীকে বদলাতে পারলেন না? উত্তরটা তের বুঝতে সময় লাগলো না। জাংকুকের বাবা কখনোই তার স্ত্রীকে ভালোবাসতে পারেনি, এই বিষয়টি স্পষ্ট। তুমি চাইলে তোমার পরিবারের সাথে যোগাযোগ করতে পারো তে। আমি আজ সন্ধ্যা তাদের সাথে যোগাযোগ করেছি। তারা কল দিলে অভিমান না করে কল রিসিভ করো, কেমন? তে জাংকুকের কাছে ফিরে আসা প্রায় কয়েকদিন পার হয়ে গেছে। জাংকুক এর মন জয় করার চেষ্টায় আছে। তের সেই অভিনয়ের ভালোবাসা কবে যে সত্যিতে রূপান্তরিত হবে, জাংকুক সেই অপেক্ষায় বেকুল। জাংকুক আজ তেকে নিয়ে সেনাকুঞ্জে এসেছে একটি ম্যারেজ সেরেমনি অ্যাটেন্ড করার জন্য। সেখানে মেজর ইয়নজুন নামে একজনের সাথে পরিচয় হয়। তখন জাংকুক অন্যদের সাথে কুশল বিনিময় করছিল। আমার একজন বন্ধু এসে কথা বলে গেল, আমার বন্ধু কই? সবার সাথে তো আমি দেখা করে এসেছি। ওনার নাম ইয়নজুন। ইয়নজুনকে জাংকুক একদমই পছন্দ করে না, কিন্তু তার বাবার সাথে ইয়নজুনের অনেক ভাব। তবে কি কারণে ইয়নজুনকে তার বাবা এত পছন্দ করেন এটা জাংকুক জানে না। কিছুক্ষণ পরই ওয়েটার তের কাছে ড্রিঙ্কস নিয়ে আসলে তে জুসের গ্লাসটা ধক করে খেয়ে ফেলে। ইয়নজুন তের জন্য আনা ড্রিঙ্কসে নেশার ঔষধ মিশিয়ে দিয়েছিল। ইয়নজুন সুগার হয়ে কাজ করে শুধুমাত্র নিজের স্বার্থ রক্ষার জন্য। সুগত তেকে সরাসরি মেরে ফেলার অর্ডার দিয়েছে ইয়নজুনকে, কিন্তু এই মুহূর্তে যতটুকু সম্ভব হয়েছে সেটাই করেছে। জাংকুক তের মাতলামো দেখে সাথে সাথে সেই অনুষ্ঠান থেকে চলে যায় বাড়িতে, কিন্তু মনে মনে ভাবছে কে এই কাজটা করলো। জাংকুক তেকে উঠিয়ে বাথরুমে নিয়ে যায়। শাওয়ার ছেড়ে দিয়ে তের মাথায় পানি ঢেলে নেশা কমানোর চেষ্টা করতে থাকে। তের জর্জেট শাড়ি পানিতে ভিজে তার শরীরের সাথে পুরো লিপটে গেছে। এই মুহূর্তে জাংকুকের কাছে তেকে খুবই আবেদনময়ী লাগছে। জাংকুক নিজেকে কন্ট্রোল করার জন্য অন্যদিকে চেয়ে থাকে। তে আহ্লাদী কণ্ঠে বলে ওঠে, আমাকে আদর করবেন না মিস্টার মেজর? তে শীতের হাত থেকে বাঁচার জন্য শাওয়ার বন্ধ করে জাংকুককে ভেজা অবস্থায় জড়িয়ে ধরে। জাংকুক আর নিজেকে সংযত করতে পারে না। তের অধর আঁকড়ে ধরে পাগলের মতো নিজের তৃষ্ণা মেটাতে থাকে। তারপর তেকে কোলে তুলে বিছানায় নিয়ে শুয়ে নিজেও তের সাথে মিশে দিতে থাকে। তে হাতের ভাঁজে হাত রেখে গালে গলায় অজস্র চুমু দিতে থাকে।
তেও বিড়ালের মতো জাঙ্কুকের শরীরের সাথে লিপ্টে আছে, জাঙ্কুকের সাথে তাল মিলিয়ে তাকে আরো উস্কে দিচ্ছে। রাতের অন্ধকার যত বাড়তে থাকে ততই তে আর জাঙ্কুকের ঘনিষ্ঠতা তীব্র থেকে তীব্রতর হতে থাকে। ভালোবাসার এক অন্য জগতে ডুবে যায় দুজন মানবী। পরের দিন সকালবেলা তের জ্ঞান ফিরতেই তার সবকিছু মনে পড়ে যায় আর নিজের কাছে নিজেরই লজ্জা লাগে। কিন্তু জাঙ্কুকের কৌতূহলী মন সে থেকে জিজ্ঞাসা করে বসে সে কি খেয়েছিল লাস্ট, আর তে বলে সে জুস খেয়েছিল। তে নিচে যাওয়ার পরই জাঙ্কুকের বাবা তেকে বেশ কিছু কথা শোনায়, যা শুনে জাঙ্কুকও নিচে চলে আসে আর রাগে তার মেজাজ খারাপ হয়ে যায়। তার কেন জানি সন্দেহ হচ্ছিল এই জুস খাওয়া নিয়ে, নিশ্চয়ই এটা কারো প্রি প্ল্যান ছিল। সে ভাবছে এটা তার বাবার কাজ তো নয় আবার। বাবা, কোনোভাবে কি তুমি এর সাথে জড়িত? তোমার সাহস কি করে হয় ব্রিগেডিয়ার জেনারেল মিন ইয়ংকের সামনে দাঁড়িয়ে তাকে ফালতু প্রশ্ন করার? এই শিক্ষা দিয়েছি তোমাকে? এই 2 বছর মেয়ের পেছনে আমি আমার সময় আর চিন্তা নষ্ট করতে যাব কেন? এই মেয়েকে আমি এত বেয়াদবির পরও এই বাড়িতে থাকতে দিয়েছি, এটাই তার সৌভাগ্য। তুমি সবসময় সবাইকে নিজের হুকুম মতো চালাতে চাও, তাই না বাবা? একটু তোমার কথা নড়চড় হলে তুমি তাকে 1000টা কথা শুনিয়ে দাও। তুমি সবসময় শুধু নিজের কথাই ভেবেছো। তোমার আমাদের কাউকে প্রয়োজন নেই, তাই না বাবা? ঠিক আছে তাহলে আমি তে আর মাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি তোমার গড়া এই সাম্রাজ্যে একাই রাজত্ব করো। জাঙ্কুক তার মা আর তেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। সুগা মনে করছে তে জাঙ্কুকের ব্রেন ওয়াশ করে জাঙ্কুককে তার থেকে দূরে সরিয়েছে, কিন্তু জাঙ্কুক তো অন্য কারণে বাড়ি থেকে সবাইকে নিয়ে চলে গেছে। এদিকে জাঙ্কুক তে আর তার মাকে কোয়ার্টারে পৌঁছে দিয়ে কাইকে ফোন করে দেখা করতে বলে। রাতের বেলা জাঙ্কুক রুমের বসে একের পর এক সিগারেট টানছে। যেসব সন্দেহজনক কর্মকাণ্ডের খোঁজ সে তার বাবার বিরুদ্ধে পেয়েছে তার এক বিন্দু যদি সত্যি প্রমাণিত হয় তাহলে সে কিছুতে এই মানসিক ধাক্কা সহ্য করতে পারবে না। নিজের বাবাকে এত বছর ধরে সে নিজের আদর্শ ভেবেছে। জাঙ্কুক কাইয়ের মাধ্যমে সব খোঁজ খবর নিয়ে জানতে পারে। অবশেষে জানতে পারলো এটা ইয়ঞ্জুন। জাঙ্কুক তার কৌশলগুলো ইউজ করে ইয়ঞ্জুনের কল লিস্ট চেক করে আর দেখতে পায় তার বাবার সাথে ইয়ঞ্জুনের কথোপকথনের সময়। মনের মধ্যে সৃষ্ট কৌতূহল থেকে জাঙ্কুক সুগার কেবিনে তল্লাশি করার সিদ্ধান্ত নেয় এবং তল্লাশি করতে থাকে অনেকক্ষণ। অনেক খোঁজার পর একটা অদ্ভুত ডায়েরি খুঁজে পায়। কোড ল্যাঙ্গুয়েজে বিভিন্ন বিষয় ডায়েরিতে লেখা ছিল, যার আগা মাথা বোঝার জন্য জাঙ্কুকের অনেক রিসার্চ করতে হয়। জাঙ্কুক সেই ডায়েরির ছবি তুলে তার বাবার কেবিন থেকে বের হয়ে যায়। এখন সে আর সুগাকে সরাসরি কিছু জিজ্ঞাসা করবে না। জাঙ্কুকের মনে এখন অন্য আরেক সন্দেহ ঢুকেছে। আচ্ছা, তার বাবা কি সেনাবাহিনীর আদর্শের বিরুদ্ধে গিয়ে কোনো অকারেন্স করছেন? জাঙ্কুকের বুকটা ধপ করে ওঠে। না, তার বাবা যতই উগ্র মানসিকতার হোক এতটা নিচে নামতে কিছুতেই পারবে না সে। জাঙ্কুক অন্য মনস্ক হয়ে এগুলোই ভাবছিল। এরই মধ্যে হঠাৎই তের শরীর খারাপ হয়ে যায়। জাঙ্কুক পরের দিনই তেকে দেখাতে ডক্টরের কাছে নিয়ে যায়। তে হসপিটাল থেকে বের হয়ে গাড়ির সামনে দাঁড়ায় আর জাঙ্কুক রিপোর্টগুলো আনার জন্য একটু দেরি হয় আসতে। জাঙ্কুক বাইরে আসতেই হঠাৎ তের মুখশ্রীতে লেজার লাইট লক্ষ্য করে। সাথে সাথে বুঝতে পারে কেউ নিশানা ঠিক করছে তেকে শুট করার জন্য। জাঙ্কুক চিৎকার করে দৌড়ে এসে তেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে ইয়ঞ্জনের নিশানা মিস হয়ে যায়, তবে গুলিটা তের মাথা না লাগলেও কোমরে লেগে যায়। পাশবিক এই ঘটনায় জাঙ্কুক বাকরুদ্ধ হয়ে যায়। জাঙ্কুক অস্থির হয়ে থেকে নিজের বুকে জড়িয়ে নিয়ে তেকে ডাকতে থাকে। তে ব্যথায় কাতরাচ্ছে। তের এই অবস্থা দেখে সাথে সাথে তেকে নিয়ে আবার হসপিটালের ভিতরে ঢুকে যায় জাঙ্কুক। এদিকে ইয়ঞ্জনের পেছনে কাইকে লাগিয়ে দিয়েছিল জাঙ্কুক। শুট করে পালিয়ে যাওয়ার সময় কাই ইয়ঞ্জনকে হাতে না হাতে ধরে ফেলে। এইদিকে তের অপারেশন শেষ করে তেকে আইসিইউতে রাখা হয়। জাঙ্কুক যেন কষ্টের মাঝেও ক্ষণিকের স্বস্তি পায়। এদিকে জাঙ্কুকের বাবা জানতে পারে কাই ধরে ফেলেছে ইয়ঞ্জুনকে আর মনে মনে ভাবতে থাকে এই ইয়ঞ্জুনকে আর বাঁচতে দেওয়া যাবে না। এই সামরিক আদালতে ওকে নিয়ে যাওয়ার আগে কারাগারে মেরে ফেলতে হবে, কারণ আদালতে নিয়ে যাওয়া হলে সুগার সব কথা সে প্রকাশ করে দেবে আর এটা সে কিছুতেই হতে দিতে পারে না। প্রায় 20 ঘন্টা পর তের জ্ঞান ফিরে। তে চোখ খুলে পিটপিট করে তাকিয়ে চারপাশে সবকিছু পর্যবেক্ষণ করছে পরিস্থিতি বোঝার জন্য। জাঙ্কুক সাথে সাথে তেকে জিজ্ঞাসা করে উতলা হয়ে সে ঠিক আছে কিনা, ব্যথা লাগছে কিনা। তে একটু স্বাভাবিক হতে জিজ্ঞাসা করে বসলো কে তাকে গুলি করেছিল। জাঙ্কুক কোনো উত্তর দেয় না। এই মুহূর্তে সে আর তেকে কোনো চাপ দিতে চায় না। তদন্ত করা হবে বলে তের প্রশ্ন এড়িয়ে চলে। জাঙ্কুক হসপিটাল থেকে বেরিয়ে সরাসরি চলে যায়
ইয়ঞ্জুনের কাছে। সুগা তো চেয়েছিল কারাগারে ইয়ঞ্জুনকে মারতে, কিন্তু তার প্ল্যান সফল হয় না জাংকুকের বুদ্ধির কাছে। জাংকুক সেফলি ভাবে ইয়ঞ্জুনকে আদালতে নিয়ে যায়, আর ইয়ঞ্জুন সব তথ্য ফাঁস করে দেয় সুগার। সুগার দেশদ্রোহিতা করেছে, সে সব খবরাখবর অন্য দেশে পাচার করত ইয়ঞ্জুনের সাথে মিলে। সুগাকে কারাগারে নিয়ে তার ইউনিফর্ম খুলে ফেরত দেওয়ার নির্দেশ প্রদান করা হয়। জাংকুক কাঁপা কাঁপা পায়ে আর্মি কোর্টের বাইরে চলে আসে। সিনিয়র অফিসাররা জাংকুককে সান্ত্বনা দিয়ে চলে যায়। এদিকে জেহপও চলে আসে আর গাড়ি থেকে নেমেই জাংকুককে জড়িয়ে ধরে কান্না করতে থাকেন। জাংকুক নিজেকে সামলিয়ে গম্ভীর কণ্ঠে বলে, এই শাস্তি তার প্রাপ্য ছিল মা। তাদের কথোপকথনের মাঝে সৈনিকরা হাতকড়া পরিয়ে সুগাকে নিয়ে আসে। সুগা আজ এক অদ্ভুত দৃষ্টি নিয়ে নিজের ছেলে আর স্ত্রীর পানে তাকিয়ে আছেন। জাংকুক ঘৃণাযুক্ত নয়নে এক পলক নিজের বাবার দিকে তাকিয়ে নিঃশব্দে মুখ ফিরিয়ে নেয়। তবে জেহপ ঘৃণা মিশ্রিত কণ্ঠে বলে, আমার নিজের উপরে এখন ঘৃণা হচ্ছে যে আমি আপনার মতো এতটা জঘন্য মানুষকে স্বামী হিসেবে ভালোবেসে এতদিন অত্যাচার সহ্য করে সংসার করেছি। আপনি কারো ভালোবাসা আর সম্মান পাওয়ার যোগ্য কখনোই ছিলেন না। আজকের পর থেকে আপনার সাথে আমার সব সম্পর্ক আমি শেষ করে দিলাম।